মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। চারটার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যেন দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে, যেন ঘুঘুর বাসা। এই শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে যে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য আসছে, সত্যি আমরা বিস্ময় প্রকাশ করছি। যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারাও ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কতটা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, কতটা দুর্নীতি হয়েছে, তোলাবাজি, প্রত্যেকটা ক্ষেত্রে কতটা অপরাধমূলক কাজ সংগঠিত হয়েছে। এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যতদিন পর্যন্ত দায়িত্বে তিনি ছিলেন সেই আমলে একটার পর একটা দুর্নীতির অভিযোগ সামনে আসছে, কেঁচো খুঁড়তে কার্যত কেউটে বেরিয়ে আসছে। সিবিআইয়ের আধিকারিকরা তারা তদন্ত করছেন। গতকালও আমরা দেখলাম যেখানে 15 জায়গায় সিবিআইয়ের আধিকারিকরা তারা গিয়েছেন শুধুমাত্র তদন্তের স্বার্থে। কোথায় কোথায় কিভাবে কি ঘটছে অভয়ের হত্যাকাণ্ডের পর সেগুলো হয়তো একটার পর একটা ঠিক পেঁয়াজের খোসার মতন বেরিয়ে আসছে। আলোচনা তো আমরা করব, তার কারণ সবথেকে বড় বিষয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল শুধু নয়, একটা সরকারি হাসপাতাল শুধু নয়, এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের কোনা কোনা থেকে মানুষজন তারা আসছেন সেখানে সরকারি পরিষেবা পাওয়ার জন্য, স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য। তা নয়, একই সঙ্গে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে। যেখানে শিক্ষায় দুর্নীতি হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন। যেখানে রেশনে দুর্নীতি হয়েছে, খাদ্যমন্ত্রী প্রাক্তন তিনি জেলে রয়েছেন। অথচ এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, অথচ স্বাস্থ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত বহাল তবিয়াতে রয়েছেন। কোনো রকমের কোনো সদুত্তর তার কাছ থেকে কিন্তু পাওয়া যায়নি। কেন পাওয়া যাচ্ছে না, কেন চুপ, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা এগিয়ে নিয়ে যাব। কিন্তু তার আগে গতকাল যে ছবিটা আমরা দেখেছি, যখন সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা তারা যান, 1 ঘন্টারও বেশি সময় সন্দীপ ঘোষ তিনি নিয়েছিলেন শুধুমাত্র দরজাটা খুলতে। কিন্তু কেন? সেই 1 ঘন্টার সময়ের মধ্যেই যত তথ্য প্রমাণ ছিল সবটাই কি সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, যে কারণের জন্য এতবার করে বাইরে থেকে ডাকা হয়েছে, এতবার করে কলিং বেল টেপা হয়েছে, কিন্তু তারপরও কারোর কর্ণপাত হলো না। বিশেষত সন্দীপ ঘোষের কর্ণপাত হয়নি। পরবর্তী সময় অবশ্য সেখানে সিবিআইয়ের আধিকারিকরা গিয়েছেন, প্রায় 12 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা এবং সেখান থেকে বেশ কিছু নথি নিয়ে তারা বেরিয়ে আসেন। কিন্তু তারপর দেখুন, লাস্ট অব্দি মুখ্যমন্ত্রীর বাড়ি অব্দি পৌঁছে গেছি, কিন্তু একটা ডেপুটি সুপার ছোটখাটা মানে কে পাত্তা দেয় বলুন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শেষই হচ্ছে না। মানবদেহে সিরিঞ্জ এবং চিকিৎসা বর্জ্য পাচারের মতো অভিযুক্ত ছিলই, এবার সেই তালিকায় নবতম সংযোজন সিসি ক্যামেরার দুর্নীতি। সূত্রের খবর, হাসপাতাল চত্বরে 30 থেকে 40টি সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা হয়েছিল। সিসি ক্যামেরা বসানোর জন্য টেন্ডারও পাস হয়। হাসপাতালের তহবিল থেকে 30 লক্ষ টাকা খরচ করা হয়, অথচ কোনো সিসি ক্যামেরা বসানো হয়নি বলে অভিযোগ। 30 লক্ষের হিসেবও মেলেনি বলে অভিযোগ উঠছে পুরো তছরূপের নেপথ্যে ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যে পরিমাণ সিসিটিভিতে মুড়ে ফেলার কথা হয়েছিল, তার জন্য যে টেন্ডার করা হয়েছিল, যে টাকার কথা খাতায় কলমে যে বিল পাস করে নেওয়া হয়েছিল, বাস্তবে যে অভিযোগ এখন উঠে আসছে যে সেটা নাকি আদপে কিছু হয়নি, কাজের কাজ একাধিক জায়গা অরক্ষিত রয়েছে। তাহলে কিসের ভিত্তিতে এই টাকা পাস করা হয়, কিসের ভিত্তিতে এটা স্যাংশন হয়, কিসের ভিত্তিতে টেন্ডার হয়, কে রয়েছে এর নেপথ্যে, যাতে পুরোটা একটা আই ওয়াশের খেলা চালানো যেতে পারে। সুপ্রিম কোর্টেও সিসি ক্যামেরা দুর্নীতির প্রসঙ্গ উঠেছিল। সিসি ক্যামেরা বসাতে বেশ কিছু টাকা আদায় করা হলেও তা বসানো হয়নি কেন? এদিকে সন্দীপের একাধিক দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে তদবির করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারের। লাস্ট অব্দি মুখ্যমন্ত্রীর বাড়ি অব্দি পৌঁছে গেছি, কিন্তু একটা ডেপুটি সুপার ছোটখাটা মানে কে পাত্তা দেয় বলুন। আমি লিখিত চিঠি পিটি তত্ত্ব নিয়ে ওনার ওএসডি কে সব বুঝিয়ে দিয়েছিলাম, ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলাম। তো আজ অব্দি ওনার কাছে আমি যাই না, হয়তো আমার চিঠি ওনার কাছে পৌঁছয়নি, এটাও হতে পারে। অভয় হত্যাকাণ্ডের তদন্তের ক্ষেত্রেও সিসি ক্যামেরা না থাকায় স্পষ্ট হয়নি অনেক কিছু। এখন আরজিকরে আর্থিক দুর্নীতির তদন্ত ভার সিবিআইয়ের হাতে। শেষমেশ হবে কোনো সুরাহা? রিপাবলিক বাংলা। কোথায় দুর্নীতি হয়নি? শুধুমাত্র যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একটা সিরিঞ্জে বা স্যালাইনের বোতলে দুর্নীতি হচ্ছে তা তো নয়, সিসি ক্যামেরা সেখানেও পর্যন্ত দুর্নীতির অভিযোগ। কিন্তু এত দুর্নীতি হওয়ার পরও খুব আশ্চর্যজনক একটা বিষয় যে সেখানে স্বাস্থ্য মন্ত্রকের কাছে কোনো রকমের কোনো খবর যায়নি, স্বাস্থ্য দপ্তর পর্যন্ত কোনো খবর যায়নি। আর সবথেকে বড় কথা, যদি খবর গিয়েও থাকে তাহলে সেটাও ধামাচাপা দেওয়া হয়েছে।
এমনটাও কিন্তু অভিযোগ দলেরই তরফ থেকে করা হচ্ছে। অন্যান্য নেতারা, বিধায়করা, সাংসদরা তারা রীতিমতন প্রশ্ন তুলছেন। একটু আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাই। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই স্টুডিওতে, প্রথমে তাদেরকে আমরা পরিচয় করি। আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে ডান দিকে রয়েছেন তারক চট্টোপাধ্যায়, আরজিকর মর্গের প্রাক্তন কর্মী। আপনাকে স্বাগত জানাই আমাদের এই আলোচনায় রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে হয়ে তিনি বক্তব্য রাখবেন। স্বাগত জানাই আপনাকেও। আমি প্রথমেই আসি তারক বাবুর কাছে। তারক বাবু, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা, শুধুমাত্র যে আমরা আলোচনা করছি তা তো নয়, গোটা রাজ্যের মানুষের তারা এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে তাকিয়ে রয়েছেন। একটা মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে আমাদেরকে, বহু প্রশ্নের এই মুহূর্তে সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকেও, এমনকি আপনাদেরও হয়তো হতে হচ্ছে। দেখুন, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই সন্দীপ ঘোষের আমলকালে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম যেটা কানপাত্রে শোনা যাচ্ছে মানবদেহ পাচার। এই বিষয়টা কি বলুন তো? দেখুন, মানবদেহ পাচার বলে যেটা কথা হচ্ছে, মিডিয়াতেও একটা মিডিয়া চ্যানেলে দেখছিলাম, মানে আমার নাম করেই বলা হচ্ছে যে মানবদেহ, এই কথাটা ঠিক না। মানবদেহ পাচার এইভাবে হয় না, এটা তো স্মাগলিং হয় না হসপিটাল থেকে। কিন্তু যেটা হয়েছিল আপনার 2023 সালের জানুয়ারিতে ইএনটি ডিপার্টমেন্ট একটা ওয়ার্কশপ করে ওদের ছেলেদের পড়ানোর জন্য। তো ওখানে ওরা আনুমানিক পাঁচটা ফ্রেশ বডি চেয়েছিলেন ওখানকার তদানীন্তন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো উনি তো ডাইরেক্ট চাইতে পারেন না ফরেন্সিকে, উনি প্রিন্সিপালকে অ্যাপিল করেছিলেন। তো প্রিন্সিপাল ছিলেন প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ, এখনকার প্রাক্তন প্রিন্সিপাল, উনি তখন প্রিন্সিপাল ছিলেন। তো উনি ওটা পেয়ে উনি ফরওয়ার্ড করে দিয়েছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফরেন্সিক সায়েন্স, ফরেন্সিক মেডিসিনে। আমাদের তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ফরেন্সিকে প্রফেসর ডক্টর সোমনাথ দাস। তো উনি ওটা দেখে তখন ফার্স্ট 3টে পয়েন্ট দিয়ে অবজেকশন করেছিলেন। এবং আপনাকে বলি একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, যে সেই সময় অবজেকশন দেয়া বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলাটা মানে বুকের পাটা দরকার ছিল তখন, একদম খুব সাহসের। কেন? মানে তিনি কি বাঘ না ভাল্লুক যে সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, কেউ ভয় পাবে? কি কারণে সন্দীপ ঘোষ এতটা প্রভাবশালী কেন? নররূপী বাঘ একবারে। মানে তখন আপনি খোঁজ নিলে দেখতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্টে, আমি তো এত নাম সবার এখানে বলা সম্ভব না। মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর পাল ছিলেন, বিদিশা ম্যাডাম ছিলেন আপনার অঙ্কোলজিতে, এই পরবর্তীকালে এই সোমনাথ দাস ফরেন্সিকের, এরকম বহু ডাক্তার, সুপার টু সুইপার। যদি ওনার মতন করে কেউ চলতে পারত, তাতে উচ্ছন্নে যাক পরিষেবা বা মানুষ পরিষেবা পাক চাই না, সে কিছু যায় আসে না, ওনার মতন করে চলতে হবে। এবং এখানে স্বাস্থ্য ভবনের বহু অফিসার পরোক্ষভাবে অবজেকশন দিলেও তারা পেরে এঁটে উঠতে পারতেন না, কারণ উনিই শেষ কথা ছিলেন। তো সে কারণে কেউ পারতো না। তো যাই হোক, সেই সময় তদানীন্তন এইচওডি এটা অবজেকশন দিয়েছিলেন 3টে পয়েন্ট দিয়ে, যে 1 নম্বর হচ্ছে আমি এরকম ফ্রেশ বডি দিতে পারি না, কারণ হচ্ছে এই বডিটা আমাদের কাছে যে আসছে সে এই আরজিকরের ব্রডডেড হয়ে আসুক, বা আমাদের যে জুরিডিকশনের থানা যারা বডি নিয়ে আসে, কলকাতা পুলিশের, বেঙ্গল পুলিশের, জিআরপির, তারা সুরতল বা ইনকোয়েস্ট করে যখন বডিটা আনছে, সেটা বডিটা তাদের পুলিশের প্রপার্টি। তো উইদাউট পারমিশন অফ পুলিশ আমি বডি দিতে পারি না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি এই বডি মানবাধিকার লঙ্ঘন হতে পারে, কেন না ডিজিজের পার্টির কনসেন্ট ছাড়া আমি দিতে পারি না, ওটাও প্রয়োজন। আর 3 নম্বর কথা হচ্ছে যে আমি একজন ফরেন্সিক এক্সপার্ট, বিফোর পোস্টমর্টেম এই বডি আমি কাটা ছেঁড়ার জন্য কি করে দেবো? আমার এভিডেন্স তো নষ্ট হয়ে যাবে। আমি পোস্টমর্টেমের পরে দিতে পারি, কারণ আমি ফাইন্ডিংস পাবো কী করে। তো সুতরাং এই 3টে পয়েন্ট দিয়ে উনি ফেরত পাঠিয়েছিলেন। ব্যাস উনি রোশান হলে পড়ে গেলেন, রোশান হলে পড়ে গেলেন তদানীন্তন প্রিন্সিপালের। তো পরবর্তীকালে ওই জানুয়ারিতেই সেই সময়তে ওনার ওপরে আস্তে আস্তে ব্যবস্থা নেওয়া শুরু হলো। এবং যাই হোক, এই কারণে আমি এই ব্যাপারটা পরবর্তীকালে উনি যে ওনার যে একটা সেট আপ তৈরি করেছিলেন, এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিছু জুনিয়র ডাক্তারের মুখ, তাদের মধ্যে কয়েকজন এসে ওনাকে ধমক চমকও দিয়েছিলেন এই ব্যাপারটা যাতে দেয়, এবং না দিলে ওনাকে ট্রান্সফার করা হবে। এবং মানে বেশ অভদ্র ভাষাতেই তারা মানে শাসিয়ে গেছিলেন। এটা নিয়ে আমার সঙ্গেও তাদের একটু হয় যে আমিও অবজেকশন করি যে একজন শিক্ষক, কারণ আপনারাও তো পড়ছেন এনার কাছে, তো এইভাবে বলা উচিত না। যে কারণে আমি পরবর্তীকালে রোশান হলে পড়েছি, সেটা যাই হোক। এবারে ওনাকে ট্রান্সফার করে দিলেন বাঁকুড়াতে কিছুদিন পর। এবার
ওইটাই তারপরে যে প্রফেসর অ্যান্ড হেড হলেন প্রফেসর ডক্টর প্রবীর চক্রবর্তী, উনি দিয়ে দিলেন বডিটা। আচ্ছা, এটা দিয়ে দিলেন এবং এটা মানবাধিকার লঙ্ঘন করে, এটা নিয়ে প্রচুর আপনাদের মিডিয়াতেই অনেক এটা নিয়ে জলঘোলা হয়েছিল এবং এটা নিয়ে কমিশন বসেছিল। সেই কমিশন বসিয়েছিলেন যার বিরুদ্ধে তদানীন্তন প্রিন্সিপালই কমিশন গঠন করেছিলেন 3 জনকে নিয়ে। ফরেন্সিকের প্রফেসর ডক্টর অপূর্ব বিশ্বাস, আপনার ফিজিওলজির প্রফেসর বুলবুল ম্যাডাম এবং তদানীন্তন ডেপুটি মেডিকেল যেমন আক্তার সাহেব, মানে যে বুলবুল মুখার্জিকে ইতিমধ্যে ডেকে পাঠানো হচ্ছে বারংবার। হ্যাঁ, নন মেডিকেল যেমন আক্তার সাহেব, তখন মেডিকেল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মুস্তাফি সাহেব ছিলেন। তো এই 3 জনের নেতৃত্বে তদন্ত কমিশন হয় এবং তদন্ত কমিটি এই অপূর্ব বিশ্বাস একদম ক্লিন চিট দিয়ে দেয়। কলকাতা পুলিশও ক্লিন চিট দিয়ে দিলেন প্রফেসর সন্দীপ ঘোষকে এবং পরবর্তীকালে এই যে মানে যার জন্য আজকে আমরা এসেছি, মানে এটা সংগঠিত অপরাধ, কলকাতা পুলিশও কি করে এখানে ক্লিন চিট দিয়ে দেয়? যেহেতু কলকাতা পুলিশ ক্লিন চিট দিতে বাধ্য, কেননা অপূর্ব বিশ্বাস যে টিমের মধ্যে ছিলেন উনি তো ফরেন্সিকের প্রফেসর ছিলেন, উনি তো এটাকে ক্লিন চিট দিয়েছেন, তার বেসিসে কলকাতা পুলিশ দিয়েছে। কলকাতা পুলিশকে তো দোষ দেওয়া, মানে পুলিশের উপরও প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এবার সেটা আমি জানি না কি করে বলবো, যাই যে কারণে হোক এটা হয়তো বলতে পারে ওরা যে উনি ডাক্তার যখন ক্লিন চিট, তদন্ত কমিটি হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ সেই তো তদন্ত কমিটি বসিয়েছিল এই 3 জনকে নিয়ে, তো ইনি ক্লিন চিট দিয়ে দিলেন। ক্লিন চিট দিতে কলকাতা পুলিশও দিল। এবার দেখুন কি আশ্চর্য কথা, যার জন্য আজকে আমরা এখানে এসেছি, এই যে অভয়া, এই মেয়েটি, বলুন তো কি অবস্থা। তার মা যখন বলছে চোখে জল এসে যায় যে হয়তো সে সেদিন কেঁদেছে, সে সেদিন মা করেছে, আমি ঘুমিয়েছিলাম। ভাবলে মন ভারী হয়ে যায়। ভাবুন তো আপনি কীভাবে কি টর্চার হয়েছে অভয়ার ওপর। তো ঘটনা হলো, যাই হোক, এর পোস্টমর্টমের 3 জন যে পোস্টমর্টম করেছিলেন, রীনা ম্যাডাম, মলি ম্যাডাম এবং এই অপূর্ব বিশ্বাস, এই অপূর্ব বিশ্বাসকে প্রাইজ পোস্টিং ওখানে দিলেন। আচ্ছা, হ্যাঁ, কারণ কি আমি আপনাকে একটা কথা বলছি, একটা ডিপার্টমেন্টে 3 জন প্রফেসর থাকতে পারে না। যখন সোমনাথ দাস ছিলেন, ঘুঁটি সাজানো হচ্ছে, ওই যে উনি অবজেকশন দিয়েছিলেন, তখনই প্রবীর চক্রবর্তী এবং এই অপূর্ব বিশ্বাসকে ওখানে আনা হয়েছিল। প্রচুর মেডিকেল কলেজ আছে যেখানে কোনো ডিপার্টমেন্টে প্রফেসর নেই, ফরেন্সিক ডিপার্টমেন্টে আছে, কিন্তু এখানে সেই সময় সোমনাথ দাস থাকাকালীন 3 জন প্রফেসর, মানে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, তাদেরকে আনা হলো। কারণ কি, এই সোমনাথ দাসকে ট্রান্সফার করতে হবে, ওই জন্য 3 জনকে আনা হলো। এবার অন্য জায়গায় প্রফেসর, ওই যে আমি আপনাকে বললাম, অন্য জায়গায় থাক না থাক কিচ্ছু যায় আসে না। তো তখন সোমনাথ দাসকে ট্রান্সফার করা হলো। অপূর্ব বিশ্বাসকে সোমনাথ দাসের যে পরবর্তীকালে আমি আপনাকে বলবো এই মকটা তৈরির সময় থেকে, এটা একটা অন্যরকম কথা, এটা আগে শেষ করে নিই, যে সেই সময় ওই অপূর্ব বিশ্বাসকে সোমনাথ দাসের জায়গায় বসেছিল। ওনার যে প্রজেক্ট, আরও অন্যান্য প্রজেক্ট, সেই প্রজেক্টের দায়িত্ব ওনার উপরে দিয়ে দেওয়া হলো, প্রাইজ দেওয়া হলো, দিয়ে সোমনাথ দাসকে ট্রান্সফার করে দেওয়া হলো। এইটা হলো ব্যাপার। এই বডি পাচার বলতে এই ব্যাপারটাকেই সবাই হাইলাইট করছে। দেখুন, আচ্ছা, মর্গের মধ্যে আর কি হতো বলুন তো? আপনি তো দীর্ঘদিন ধরে সেখানে ছিলেন, প্রায় 30-40 বছর ধরে আপনি ওখানে কর্মরত ছিলেন। মর্গের মধ্যে আর ঠিক কী হতো? মানে কোন কোন বিষয়গুলোকে নিয়ে সামনে আনা হচ্ছে এবং বলা হচ্ছে যে এত দুর্নীতি হয়েছে, এত ঘটনা ঘটেছে, ঠিক স্পেসিফিক্যালি আপনার কাছে জানবো, যেহেতু সাধারণ মানুষ আমরা হয়তো অনেক কিছুই জানি না, ভেতরে কি চলে কি না চলে, সে বিষয়টা যদি একটু বলেন আমাদের। ঠিক বলেছেন, এই ব্যাপারটা বলা দরকার। কারণ দেখুন, বড় আমলা বলুন বা নেতা মন্ত্রী বলুন, তাদের কান অবধি হয়তো এই ব্যাপারটা পৌঁছয় না। এটা ছোট ছোট ব্যাপার, এইচওডি বা প্রিন্সিপাল, এমএসভিপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, এরাই এটা সমাধান করে দিতে পারেন, কিন্তু হয় না। যেমন ধরুন, একটা ডোম মানে আপনারা কি জানেন, যারা শ্মশানে থাকে বা ডেড বডি তোলে তারাই নয়, এই পোস্টমর্টম যারা অটোপসিতে যে ডোম যারা থাকে তারা স্কিল ডোম। অটোপসি যখন ডিসেকশন হচ্ছে, ধরুন একজন মহিলা, সেই মহিলা অটোপসি সার্জনের পক্ষে একটা ফ্যাটি বডিকে ডিসেকশন করা অনেক তখন ওই ডোমের সাহায্য নিতেই হয়, তারাও হাত লাগায়। তো অটোপসি সার্জনরা যতদূর সম্ভব নিজেরা করেন, কিন্তু কিছু ক্ষেত্র আছে হাত করতেই হয়। এবার এই স্কিল ডোম, এই মগটা তৈরি হয়েছে, তার আগে একটু ইতিহাসে যাই আমি, আরজি করের কথা যেহেতু হচ্ছে, এখানে আগে মগ ছিল না, শুধু ফরেন্সিক ডিপার্টমেন্ট ছিল। এখানকার ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হতো এনআরএস মেডিকেল কলেজে। 2008 সালের 5 মার্চ এখানে এই মগটা তৈরি হয়, উদ্বোধন হয়, তৈরি হয়ে উদ্বোধন হয় 2008 সালের 5 মার্চ। তখন প্রফেসর ডক্টর স্বরাজ হালদার ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং উনি কলকাতা মেডিকেল কলেজ থেকে এই যে স্কিল, এরা না বংশানুক্রমিকভাবে তৈরি হয়, এদের কোনো ট্রেনিং হয় না। এই যে গোপাল, মনোজ, শম্ভু, এই যে এরা এসেছিল, এরা আপনার স্কিল ডোম,
এবার ধরুন এদের স্বাস্থ্যের দিকে না কেউ নজর দেয় না। ধরুন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কেস হলো, একটা ট্রেনে কাটা পড়লো কোনো বডি, আপনি কি বলতে পারবেন যে তার HIV নেই, ঠিক, তার হেপাটাইটিস বি নেই, বা তার বডিতে কোভিড নেই? এবার যখন ডিসেকশন হচ্ছে ওই যে পার্টিকেলস, ওগুলো তো সেই ডোমটা এফেক্টেড হতে পারে। কিন্তু এই যে বডিগুলো আসতো মর্গে, অনেক তো এরকমও রয়েছে যে হয়তো অ্যাক্সিডেন্টালি ডেথ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কারচুপিটা কিভাবে হতো? কারচুপিটা আপনাকে আমি বলছি। তো ওখানে পরবর্তীকালে এই যে স্কিল ডোমগুলোকে, এবার এই সন্দীপ ঘোষের টাইমে ওখানে, তার আগে অবধি ভালোই চলছিল। প্রফেসর হালদার চলে গেলেন, তারপর প্রফেসর শোভন দাস আসলেন, মগটাকে আরো সুন্দর করে আমাদের 48। কিন্তু এই সন্দীপ ঘোষের সময়কালে কি হয়েছিল? সন্দীপ ঘোষের সময়কালে তখন ওখানে আরেকজন ডোমকে আনা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে, আরজি করে ট্রান্সফার হয়ে গেলেন বিশেষ সূত্রে ওখানকার। উনি ওই সুশান্ত রায় শুনেছিলাম এরকম কথা যে ওনার লোক। তো সন্দীপ রায় একে প্রাক্তন প্রিন্সিপাল একে পোস্টিং দিলেন মর্গে, সন্তোষ মল্লিক বলে। ও কি করলো, এই যে স্কিল ডোম আমাদের যারা আছে পুরনো যারা কাজ করে, এদেরকে দিয়ে করাতে লাগলো ডিপার্টমেন্টের সুইপিং, ঝাড়ু সোয়াব করো। এরা এই কাজ করবে না ওই কাজ করবে, ওই কাজ করার জন্য আলাদা সুইপার রিক্রুট করা থাকে, কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করলো। এখানে আবার নিজের মতন করে রতন চেনে প্রিন্সিপাল, যেহেতু ওখানে ওরম রাজত্ব করছেন, মর্গের মধ্যে একটা আলাদা রাজত্ব। বেশ, আমি এখান থেকে জানবার চেষ্টা করবো, তার কারণ ওই যে বললাম যে আমাদের অনেক কিছু জানবার রয়েছে। রাজবাবু, এত অভিযোগগুলো সামনে আসছে, আপনাদের কাছে কোনো তথ্যই কি যায়নি? স্বাস্থ্য মন্ত্রক পর্যন্ত কোনো তথ্য যায়নি? দেখুন, তারকবাবু যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিলেন, সবাই শুনলেন সেই কথাগুলো, তাতে করে পরিষ্কারভাবে এটা আমার মনে হয়েছে এবং দর্শক যারা শুনছে তাদেরও আশা করি একই মনে হচ্ছে যে তারকবাবুকে কেন CBI 160-তে ডেকে পাঠাচ্ছেন না। যে আপনি এত তথ্য জানেন, মানে উনি যা তথ্য দিচ্ছেন, উনি যা জানেন, তাতে করে এই কেসের কুল কিনারা সব উনিই করে ফেলবেন, আর কাউকে দরকার নেই, উনি সব জানেন। তাহলে ওনার উচিত, যদি CBI ওনাকে না ডাকে, তো CBI দপ্তরে চিঠি করে বা হাইকোর্টে কেস করে CBI কাছে গিয়ে বলুক যে আমি এইগুলো জানি, এই কথাগুলো মিডিয়ায় ভাসিয়ে দিয়ে, মিডিয়ার মধ্যে থাকার জন্য মিডিয়ায় ভাসিয়ে দিয়ে এগুলো কোনো লাভ হবে না। কেসের যদি সমাধান চায়, যদি সত্যি ন্যায় বিচার চান, তাহলে হাইকোর্টে যাক বা CBI দপ্তরে গিয়ে বলুক না কথাগুলো, তাহলে মানুষ উপকৃত হবে এবং ওনারটাও ঠিকভাবে প্রমাণ হবে যে উনি সঠিক কথা বলছেন। উনি সঠিক বলছেন সেটা প্রমাণিত হবে যদি সঠিক মিডিয়ায় গিয়ে বলা মানে নিজেকে ভাসিয়ে রাখা যায়, কিন্তু কোনো কিছুকে সমাধান করা যায় না। সমাধান করতে গেলে সঠিক জায়গায় বলতে হবে। যখন কলকাতা পুলিশ তদন্ত করলেন, ওনাকে পাওয়া যায়নি, এখন CBI যখন তদন্ত করছে তখনও পাওয়া যাচ্ছে না। কলকাতা পুলিশের সদিচ্ছা কলকাতা পুলিশ খোঁজ করেছিলেন। বেশ, আমি বলছি CBI আজকে 15 দিন ধরে করছে, 15 দিন ধরে করছেন, 15 দিন ধরে আজকে পর্যন্ত CBI একবারও তারকবাবুদের মতো লোক যারা এত কিছু জানেন তাদের ডেকে পাঠাচ্ছেন না। শুধুমাত্র একজন ব্যক্তিকে আমরা দেখছি প্রত্যেক দিন, একটা দিন বাকি দেখিনি CBI কেস হ্যান্ডওভার নেওয়ার পর থেকে, যে লোকটাকে সন্দীপ বাবুকে ডেলি প্যাসেঞ্জারি করাচ্ছে, তার বাড়িতে ডাকে। কেন ডেকেছে রাজবাবু, কেন ডেকেছে? CBI এর দরকার কি আছে? আমাকে আপনাকে ডাকেন না, তারা হয়তো আর কাউকে ডাকবেন না, তাদের ইচ্ছা আর কাউকে ডাকবেন না। এই কেসের সমাধান হোক, CBI চায় না। না, এই কেসটা সমাধান হোক, CBI হয়তো চায় না। সমাধান যদি চাইতো, না, CBI হয়তো চায় না যে এই কেসটা সমাধান হোক। যদি চাইতো তারকবাবুদের মতো লোক যারা সব জানে তাদের ডেকে পাঠাতো। একটা জিনিস উনি বুঝতে পারছেন না, দুটো জিনিস গুলিয়ে ফেলছেন। সেটা হচ্ছে এই পুরো বিষয়টা যেটা আমরা কয়েকদিন ধরে দেখছি, এর দুটো পার্ট আছে। পার্ট 1 একটি মহিলা ডাক্তারের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, এবং সেটা নিয়ে তদন্ত, পার্ট 1। এবং পার্ট 2 তদন্ত করতে করতে এর মাঝখানে ডক্টর সন্দীপ ঘোষের এবং আরজি করের মধ্যে বিভিন্ন রকম যে দুর্নীতি সেইটা উঠে আসছে, সেটা একটা পার্ট 2। এবং সেটার দুর্নীতি বা সেটার যে ইনভেস্টিগেশন সেটা একটা অন্যরকমভাবে হবে। এখন সেই জায়গায় দেখতে গিয়ে এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। দুটোর এভিডেন্স, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আলাদা হবে, দুটোর হিস্ট্রিও আলাদা হবে। আমি এই মুহূর্তে আজকে ডাক্তারের মৃত্যুর ব্যাপারটা আলাদা রাখছি। যে জিনিস যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আরজি করের মধ্যে দুর্নীতি, এটা কিন্তু আজকে থেকে নয়, সেটা প্রমাণিত হয়ে গেল। সেটা হচ্ছে বেশ কিছু বছর আগে থেকেই এই আরজি করের মধ্যেই আজকে তারকবাবুর মতো অনেকেই তারা কিন্তু মুখ খুলেছিলেন এবং তাদেরকে কিন্তু তাদের কথা শোনা হয়নি। আরজি করের যারা মাথায় বসেছিলেন তারাও কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছিলেন যে এইখানে সন্দীপ ঘোষ যা বলবে সেটাই শেষ কথা হবে। এরপরে স্বাস্থ্য মন্ত্রকে যারা বসে আছে, আমার প্রশ্ন হচ্ছে এটা যে স্বাস্থ্য মন্ত্রক অবধি পৌঁছেছিল হ্যাঁ কি না, আর যদি পৌঁছে থাকে তাহলে এই কমপ্লেনগুলো নিয়ে কেন এসকেলেট করা হলো না?
তার মানে কি কোনোভাবে মুখ্যমন্ত্রী যিনি সেই স্বাস্থ্যমন্ত্রকের উপরে বসে আছেন উনি চাইছিলেন যে যেটা চলছে চলুক, সন্দীপ যেটা করছে করুক? প্রাক্তন ডেপুটি সুপার তিনি তো স্পষ্ট করে বলেছেন তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু তারপরেও কোনোভাবে কোনো উত্তর কোনো জায়গা থেকে আসেনি, যে কারণে তিনি অবশেষে সংবাদ মাধ্যমের সামনাসামনি এসে মুখ খুলেছেন। কারণ অভয়া বিচার পাক, যে বিচারের দাবিতে এই মুহূর্তে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা বিশ্বের মানুষ বললেও হয়তো আজ ভুল হবে না, তারা পথে নেমেছেন এবং সেই দাবিটা প্রত্যেকে কিন্তু সমস্বরে বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তারা বিচার চাইছেন। আর সেই বিচার চাইতে গিয়ে কার্যত বিভিন্ন জায়গা থেকে যে দুর্নীতির অভিযোগগুলো উঠে আসলো, এমনকি স্বাস্থ্য দফতর সেটাও পর্যন্ত যে করাপ্টেড হয়ে গিয়েছে সে বিষয়টাও কিন্তু সামনে উঠে আসছে। আরও আমরা আলোচনা করবো, আরও জানবার চেষ্টা করবো, তার কারণ যেমনটা এই মুহূর্তেও জানতে পারা গিয়েছে যে এই মর্গে বডি নিয়ে যাওয়া এবং সেখান থেকে বডির পরিবার, অর্থাৎ কোনো মৃতদেহের পরিবারকে দেহ দেওয়া এবং সেই দেহ পেতে গেলে পর্যন্ত টাকা দিতে হতো, এই অভিযোগটাও সামনে আসছে। এবং এই অভিযোগটা ঠিক কীভাবে সামনে আসছে, কোন পদ্ধতিতে এই কাজটা চলতো, একটা র্যাকেট চলতো কিনা, সমস্ত বিষয় আমরা জানবার চেষ্টা করব। তবে এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখন। অভয় মৃত্যুকাণ্ডের পর একটার পর একটা অভিযোগও সামনে আসছে। কিভাবে জি কর মেডিকেল কলেজ হাসপাতাল একবার অপরাধের আঁতুড়ঘর হয়ে উঠেছে, সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক কিছু রয়েছে। গ্রাফিক্যালি একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি এই যে কীর্তিমান সন্দীপ ঘোষ, যার কথা এই মুহূর্তে বারবার করে বিভিন্ন সময় এই জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যারা সৎ ব্যক্তি রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিভাবে তুলে ধরছেন। দেখুন সন্দীপের দুর্নীতির যে জাল রয়েছে, একদিকে মেডিকেলের বর্জ্য পাচার, একই সঙ্গে বাংলাদেশের সিরিঞ্জ পাচার, তারই পাশাপাশি আপনাদেরকে আমরা জানাচ্ছি মগ থেকে লাশ পর্যন্ত পাচার করা হতো, টাকার বিনিময়ে পাশ করানো হতো, এমনকি টেন্ডারে দুর্নীতি, বেআইনি পার্কিং, হাসপাতালে তোলাবাজি, অনুমতি ছাড়াই স্টল দেওয়া হতো। এখানেই শেষ নয়, আরও অনেক রয়েছে, যেখানে ক্যান্টিন, সুলভ শৌচালয় পর্যন্ত দুর্নীতির অভিযোগ এবং এর নেপথ্যে সেই একটাই নাম সন্দীপ ঘোষ। হাসপাতালে দালাল চক্র পর্যন্ত চলতো, সিভিকদের দিয়ে রোগী ভর্তি করানো হতো এবং ভর্তি অর্থাৎ রোগী ভর্তিতে পর্যন্ত কমিশন দেওয়া হতো। এখানেই শেষ নয়, ময়না তদন্তের পর যখন দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হতো তখনও পর্যন্ত টাকা চাওয়া হতো এবং তার আলাদা আলাদা স্ল্যাবও পর্যন্ত রয়েছে। কিভাবে একটা চক্র সেখানে সংগঠিত হয়েছিল এবং সংগঠিত অপরাধ বললেও হয়তো ভুল হবে না, এই জি কর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে একটাই নাম সন্দীপ ঘোষ এবং তারই নির্দেশে তারই অনুগামীরা এইভাবেই এই গোটা চক্রটাকে চালিয়ে নিয়ে যেত। এই নিয়ে আমরা আলোচনা করব। গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করলাম একটার পর একটা অভিযোগ যেগুলো সামনে উঠে আসছে এই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে। এবং যেহেতু তারকবাবু আমাদের সঙ্গে রয়েছেন, প্রথমেই তারকবাবু একটু জানবার চেষ্টা করি, এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনিও বলছিলেন, কিন্তু এই যে মেডিকেলের বর্জ্য পাচার, এটা ঠিক কি বলুন তো? বাংলাদেশ পর্যন্ত নাকি এর একটা লিঙ্ক আপ ছিল, দুজনকে শনাক্ত ইতিমধ্যে করা হয়েছে যে তারা নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। দেখুন, এই ব্যাপারে বিস্তারিত আমাদের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার সাহেব বিস্তারিত বলেছেন, যে উনি যা বলেছেন তারপরে আর কিছু প্রয়োজন পড়ে না বলার, যে সমস্ত ধরুন HIV পেশেন্ট, হেপাটাইটিস বি, কোভিড পেশেন্ট বা আরও এইরকম ধরনের, এদেরকে যে ইনজেক্ট করা হতো বা স্যালাইন দেওয়া হতো বা ছোটোখাটো ওটি বা ওটি পেশেন্ট, তাদের এই সমস্ত জিনিসগুলো, স্যালাইনের বোতল ধরুন বা সিরিঞ্জ, নিডল, হ্যান ত্যান যা আছে, মানে তাদের ব্যবহৃত জিনিসপত্র, ওই যে ব্যবহৃত জিনিসপত্র, এগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। এবং এই যে বজ্র ফেলার জন্যে বিভিন্ন রকম নীল প্যাকেট, হলুদ প্যাকেট, সবুজ প্যাকেট, বিভিন্ন রকমের প্যাকেটে ক্যাটাগরি ওয়াইজ করে বিভিন্ন জায়গায় ফেলার কথা। কিন্তু এখানে দেখা গেছে, আপনারাও দেখিয়েছেন, তারা করছেন যে যেখানে ফেলছে সেখানে একটা নেক্সাস তৈরি হয়েছিল, একটা র্যাকেট, তারা ওগুলোকে নিয়ে আবার রিসাইকেল করছে, ওগুলোকে নিয়ে রিইউজ করছে, তাতে আবার প্যাকেট পরিয়ে দিয়ে ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। এটা তো করেছে, ব্যবহার করা জিনিসপত্র সেগুলো ডিস্ট্রয় করে দেওয়ার কথা, সেগুলো একেবারে নষ্ট করে দেওয়ার কথা, সেগুলোই আবার নিয়ে অন্যান্য রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, সেখানে তো বলছে বাংলাদেশে সেখানে তো মৃত্যু পর্যন্ত করতে পারে যে কোনো রোগী। একদম, মানে মৃত্যু তো পরের কথা, এবার ধরুন তো ছড়িয়ে যাবে মানুষের মধ্যে এই রোগগুলো। এবার আক্তার সাহেব যে অভিযোগটা করেছেন বাংলাদেশের, উনি নামও বলেছেন কারা কারা, কোন কোন দালাল চক্র এর সঙ্গে জড়িত। তো এইভাবে এগুলো হচ্ছে, মানে সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে কেন্দ্রীভূত নেই, সেটা বাংলাদেশে পর্যন্ত, মানে এখানকার রোগীর ব্যবহার করা জিনিসপত্র বাংলাদেশের রোগীরা তারাও ব্যবহার করছেন। আক্তার সাহেবের অভিযোগ তো তাই, এবং উনি এটা দেখতেন, উনি এই ব্যাপারটা মানে বিস্তারিতভাবে অভিযোগ করেছেন।
এবং যতদূর আমাদের অভিজ্ঞতায় বলছে এটা আলাদা আলাদা জায়গায় ফেলার কথা, যেখানে ভ্যাটে ফেলবে আলাদা আলাদা, কিন্তু দেখা যায় এক জায়গায় ফেলে দিচ্ছে। সেটারও কারণ আছে, কারণ ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার করছে। বেশ, আমি একটু রাজুবাবুর কাছে আসি। রাজুবাবু, মানুষের কি জীবনে কোনো দাম নেই? দেখুন, এখন বিষয়টা হচ্ছে যে এখন আমরা যে উদ্দেশ্য দিয়ে সিবিআই তদন্তটার প্রতি নজর রাখছিলাম, যে মেয়েটির সাথে ঘটনা ঘটেছে, যে পরিবারের সাথে ঘটনা ঘটেছে, তার ন্যায় বিচার পাবে। এখানে সিবিআই 15 দিন ধরে কোনো কিচ্ছু মামলায় এগোতে পারলো না, এবং একটা দোষীকেও ওই কলকাতা পুলিশের বাইরে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তারপরে আপনাকে গ্রেপ্তার করেনি। এবার হচ্ছে সেই জায়গা থেকে এই জায়গা থেকে নজর ঘোরানোর জন্য পাশে একটা দুর্নীতির মামলাকে সামনে থেকে নিয়ে আসা হচ্ছে, ফোকাস করা হচ্ছে যে দুর্নীতির দিকে মানুষের নজর যাক, কারণ তারা জানে যে কলকাতা পুলিশ সঠিক লোককেই গ্রেপ্তার করেছে, ওটাই আসল দোষী, এবং এর বাইরে আর কিছু ইনকোয়ারি করার নাই, সেটাই মেনে নিয়েছে সিবিআই। তাই নজরটাকে ঘোরানোর জন্য এখন আবার একটা দুর্নীতির এই একটা নিয়ে এসে এখন এই দুর্নীতি তদন্ত করছে, মানুষের মধ্যে নজরটাকে ঘুরিয়ে দিচ্ছে। মেয়েটা কিন্তু বিচার পাবে না, এই করে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাইছি জাস্টিস, ওই মেয়েটির পরিবার সঠিক বিচার পাক, আমরা বিচার চাইছি, আমরা ফাঁসি চাইছি, যে সঠিক বিচার পাক। কিন্তু সিবিআই এই বিচার দিতে পারবে না জেনে শুনে। তারা আবার একটা রাজবাবু কোথাও ভয় করছে না, এখানে বিচারের দাবি আপনি করছেন, আমি করছি, জয় এখানে উপস্থিত রয়েছে, অশোকবাবু রয়েছে, সাধারণ মানুষজন যদি কোথাও কি ভয় করছে? বিজেপি বা যেভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে, শিক্ষায় দুর্নীতি হয়েছে, চাকরিতে দুর্নীতি হয়েছে, বালি কয়লা প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে, রেশনে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে পর্যন্ত দুর্নীতি। আপনারা বলছেন তদন্ত করতে সিবিআই, দুর্নীতিগুলো এতদিন ধরে হচ্ছে, এতদিন ধরে দুর্নীতি তদন্ত করছে সিবিআই, ইডি, বিভিন্ন এজেন্সি। একটা দুর্নীতি প্রমাণিত হয়েছে কোর্টের কাছে, যে শাসক দলের বিরুদ্ধে একটা দুর্নীতি প্রমাণ হয়েছে? কোথাও কোনো দুর্নীতি প্রমাণ হয়নি। অতএব সবটাই অভিযোগের ভিত্তিতে মিডিয়ায় টিকে থাকার জন্য সিবিআই বিজেপিকে আর একটু সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন সময় দুর্নীতিগুলো করে, দুর্নীতির অভিযোগ নিয়ে এসে তদন্ত করে, কিন্তু একটাও সমাধান হয় না। কিছুই করতে পারে না সিবিআই, কিছুই করতে পারে না। সিবিআই যে দায়িত্ব নিয়ে এসেছে সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি, যেই কারণের জন্য তারা অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করছেন। রাজুবাবুর ভাষণ কয়েকটা ফ্যাক্ট বলে দিই, বারবার যারা প্রমাণ করে লাফান তাদের জন্য একটু বলে দিই যে যখন গতকালকে সিবিআই তদন্তকারী দল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছেছিল, একটা বলুন তো, 1 ঘন্টার উপরে লেগেছে দরজা খুলতে। 1 ঘন্টা উনি কি করছিলেন, এটা সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয়, সিসিটিভি যেখানে লাগানোর কথা ছিল এই পুরো আরজিকর প্রেমিসেসে, সেখানে সিসিটিভি সেই রকম পর্যাপ্ত লাগানো হয়নি কেন? কি লোকানোর চেষ্টা হয়েছিল, কি বাইপাস করার চেষ্টা হয়েছিল বা পরিকল্পনা হয়েছিল, এটা সামনে আসুক। টেন্ডার দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, আমি আপনাকে বলি, টেন্ডারগুলোকে ছোট ছোট করে ভাঙা হতো, 1 লাখ টাকার পরিমাণে করা হতো বা তার লোয়ার অ্যামাউন্ট করা হতো, যাতে সেইটা নিয়ে টেন্ডার না হয়, কোটেশনের বেসিসে সেই কাজগুলো পায়। সেইভাবে তারা সন্দীপ ঘোষ এইভাবে ডিস্ট্রিবিউট করেছে কাজ। কিরকম কাজ আমি আপনাকে বলি, ছোট ছোট স্টল ওখানে আছে, যে স্টলগুলোকে রীতিমতো কমিশন খেয়ে ওইখানে নিজেদের লোককে বা টিএমসিপির লোকজনকে তারা ওই স্টলগুলোকে দিত। ওইখানে পার্কিং আছে, সেই পার্কিংয়ের জন্য কোনো পার্কিং রিসিট দেওয়া হয় না, সেই পার্কিংয়ের কমিশনটাও সন্দীপ ঘোষের পকেটে যায়। আর সবথেকে বড় যেটা চাঞ্চল্যকর তথ্য যেটা সামনে আসছে, সেটা হচ্ছে একটা পেশেন্টকে যখন একটা সিরিঞ্জ দিয়ে কোনো কিছু পুশ করা হচ্ছে, সেই সিরিঞ্জ হোক বা একটা বায়ো ওয়েস্ট হয়, মেডিকেল ওয়েস্ট হয়, সেই মেডিকেল ওয়েস্টটাকে রীতিমতো ডেস্ট্রয় করে দেওয়ার কথা, সেইটাকে নাকি প্রিজার্ভ করা হয়, সেইটাকে নাকি রীতিমতো বলা হচ্ছে যে রিইউজ করা হচ্ছে, এবং সেটা নাকি রীতিমতো পাচার করা হতো বাংলাদেশে। আজকে এই রকম দুর্নীতির অভিযোগ যেখানে আসছে, আপনি কি করে বলছেন যে সেই সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন, সেই আরজি কলেজের, আরে বিচারটা তো বিচার কি পাবে আছে? না না না, আরে এইসব বলে নজর ঘুরিয়ে লাভ আছে কিছু? সিবিআই করতে পারছে না, মেনে নিন না। কাগজের বান্ডিল নিয়ে এসেছে সিবিআই, যেটা করেছে সঠিক পথে এগোচ্ছিল, এবং সেই তদন্তটাকে ফাইলগুলো এসে সেটা দেখেছে নিজেদের দিকে নিয়ে আসা কারণ কি? শোনো না, আপনার কথা রাজবাবু, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় মুখ করে রাজ্য সরকারের, তারপরেও এত বড় বড় কথা কোথা থেকে আসে? অনেক কিছু বেরিয়ে গেছে, সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় তো একই বিষয় সামনে আসছে। আমি বলছি যে ছেলেটি ধর্ষণ করেছে তার আবার অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, এখন সেই সিবিআই নজর ঘোরানোর জন্য অন্যদিকে কনভার্ট করছে না। তো সঞ্জয় রায়কে দেখা যাচ্ছে সে আরএসএস কর্মী, সে বিশ্ব হিন্দু পরিষদের অ্যাক্টিভ কর্মী, এবং সে বিজেপির নেতা দেখা যাচ্ছে, এবং সঞ্জয় রায় যে কেস লড়ছে, সঞ্জয় রায়ের বাড়ির লোক বলছেন সঞ্জয় রায়ের করেন, সঞ্জয় রায়ের যিনি কেস লড়ছেন, সঞ্জয় রায়ের বাড়ির লোক বলছেন তিনি তৃণমূল কংগ্রেস করেন, আপনারা বলছেন সঞ্জয় রায়ের যিনি কেস লড়ছেন তিনি বিজেপির হাইকোর্টের একজন প্রার্থী, অর্থাৎ বিজেপির সাথে সঞ্জয় রায়ের সরাসরি যোগ, এটা বোঝা যাচ্ছে। সেই দিকে নজর রাখানোর জন্য আপনাদেরই যারা মদতপুষ্ট অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি জানেন
নেন না, তিনি অবাধে অ্যাক্সেস দিয়ে দেন। এরকম একজন সিভিক ভলান্টিয়ার সে 4 তলার উপরে সেমিনার রুম পর্যন্ত চলে যায়। আমি একটুখানি কথা তোমাদের সঙ্গে বলবো, কিন্তু একটু তারকবাবুর কাছেও জানবার চেষ্টা করি। তারকবাবু, এই যে বিভিন্ন সময় অভিযোগগুলো এই মুহূর্তে সামনে আসছে যে ময়নাতদন্ত করতে গেলে ডিসেকশন করে ছেড়ে দেওয়া হতো একটা লাশ, একটা বডিকে, এবং সেই বডি তার পরিবার পেতে গেলে, অর্থাৎ মৃতের পরিবারের হাতে সেই বডি তুলে দিতে গেলে পর্যন্ত একটার পর একটা স্ল্যাবে ভাগ করা থাকতো টাকা। মানে প্রত্যেকটা ক্ষেত্রে টাকা দিলে তারা হয়তো সেই বডিটা দেখতে পাবেন, তারা যদি টাকা দেন তাহলে হয়তো সেই বডিটাকে তারা নিতে পারবেন, তারা যদি টাকা দেন তাহলে ওই 12 নম্বর থেকে হয়তো বডিটাকে 1 নম্বরে নিয়ে আসা সম্ভব হবে। এই বিষয়গুলো কি সত্যি? দেখুন, এখানে এই মর্গে আমাদের 4টে রেজিস্টার মেনটেন হয়: ডেড বডি রেজিস্টার, পোস্টমর্টেম রেজিস্টার, পুলিশ রেজিস্টার এবং ডিসপোজাল রেজিস্টার। এই ডিসপোজাল রেজিস্টার যেটা, এটা আমাদের এখানে যে সমস্ত থানা বডিটা পাঠাচ্ছেন ইনকোয়েস্ট দিয়ে বা সুরতল দিয়ে, সেই ডিসপোজাল অর্ডারটা পার্টির হাতে দিয়ে ক্রিমেশনের জন্য বা মুসলিম বডি হলে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য সেই ডিসপোজাল অর্ডারটা দিয়ে দিচ্ছি। সেখানে তাদের ফোন নাম্বার থাকে, সব থাকে। এই যদি র্যান্ডামলি ফোন নাম্বার চেক করা যায় লাস্ট 6 মাসের পার্টির, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ওখানে কি হচ্ছে। এবং বিশেষ করে এই নর্থ বেঙ্গল থেকে একজন ডোম এসে এখানে সন্দীপ, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে রিক্রুট করলেন, তাকে ওই মর্গে ঢুকিয়ে দিলেন। তার ফলে কি হলো, আগে আমাদের এই মর্গটা যে সুন্দরভাবে চলতো, সেখানে মনোজ, গোপাল, শম্ভু, তারা স্কিল ডোম তারা যেভাবে চালাতো। দেখুন, মর্গে যেমন শ্মশানে বলুন বা এই যে যারা বিভিন্ন জায়গায় মানুষ এমনি তাদেরকে কিছু বলে দান পুণ্যি হয়, এই টাকাগুলো যারা পার্টি আসছে, প্রথম যখন বডিটাকে নিয়ে পুলিশ আসছে ইনকোয়েস্ট নিয়ে, এই সন্তোষ মল্লিক প্রথমেই তার সঙ্গে চুক্তি করে নিচ্ছে, মানে প্যাকেজ, যে কাঁচের গাড়ি ভাড়া আমি তোমায় আমার ওয়ার্ড থেকে নিতে হবে। সে হয়তো একদম সবার লাস্টে এসছে, তাকে প্রথমে করে দেবো, তাকে বলে দিল প্রথমে আপনার বডি ছাড়া হবে, এবং ওয়াশ করা বা স্টিচিং সব সুন্দর করে দেবো, একদম হ্যাঁ, সব মিলিয়ে 10 থেকে 12,000 টাকা। এই স্কিল ডোম যারা, এরা অত্যন্ত গরিব এবং এরা খুবই, এদের স্বাস্থ্যর দিকেও সেইভাবে নজর দেয় না, এদেরকে কিন্তু কিছু দেয় না, সবটাই উনি নিয়ে সব ওই সন্তোষ মল্লিক নিয়ে নিচ্ছে, এই প্রিন্সিপালের রিক্রুট, মানে প্রাক্তন প্রিন্সিপাল। সেই টাকার ভাগটা কি যেত এই সন্দীপ ঘোষের কাছে? হয়তো যেত, জানি না, কি করে বলবো। তাহলে কেন এই বেপরোয়াভাবে কি করে করতে? মানে যাদের কাছে কোনো অর্থ নেই, অসংখ্য মানুষজন রয়েছেন যাদের হাতে সত্যিই কোনো পয়সা নেই, তাহলে তারা কি করবেন? সেই বডি তারা নিতে পারবেন না, তারা সবার লাস্টে নেবে, এমনকি বডি দেখতে গেলেও টাকা দিতে হতো। এবং এই টোটালটাই সন্তোষ মল্লিক কত টাকা করে দিতে? 500, 700, 800 বিফোর দ্য পোস্টমর্টেম। ওটা ধরুন কেউ এসছে দেশ থেকে, হতেই তো পারে সে বিধ্বস্ত অবস্থা, তার হয়তো নিকট আত্মীয়, ছেলে, ভাই, তার স্বামী, সে একটু দেখতে চায় পোস্টমর্টমের আগে। অনেকের ধারণা কাটার আগে দেখতে চায়, ডিসেকশনের আগে, তাদের ভাষা অনুযায়ী কাটার আগে দেখ। তো তারা এই অসহায়তার সুযোগ নিয়ে এইভাবে করতো। সেটা কিন্তু এই যে স্কিল ডোম যারা, যে বলছি মনোজ, শম্ভু, গোপাল, এরা কিন্তু সাফার, এরা কিন্তু কিছু না। এদের মানে যে 500-700 টাকা করে নেওয়া হতো, সেটা কি শুধুমাত্র ভার্বালি, মানে মুখে বলে টাকা নেওয়া হতো, নাকি তাদের হাতে কোনো রকমের কোনো ওই স্লিপ দেওয়া হতো বা কিছু দেওয়া হতো? এমনি ক্যাশ টাকা। এবং আপনি অবাক হয়ে যাবেন, এই স্কিল ডোমগুলোকে দিয়ে ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় ঝাড়ু সোয়াব করায়, তার জন্য তো সুইপার রিক্রুট আছে, এদেরকে দিয়ে করা এই সন্তোষ মল্লিক, এই ছেলেগুলোকে। আচ্ছা, আপনার মনে হয় যে এই যে অভয়ের ময়না তদন্ত, সেটা সঠিকভাবে হয়েছিল? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, 3 জন ছিলেন: ডক্টর মলি ব্যানার্জি, ডক্টর রীনা দাস, প্রফেসর ডক্টর অপূর্ব বিশ্বাস। এই অপূর্ব বিশ্বাস আপনাকে প্রথমেই বলেছি, ফার্স্টেই, যে ওই কমিশনে উনি, এবং প্রিন্সিপাল রিক্রুটেড, উনি প্রাইজ পোস্টিং পেয়েছেন, মানে তিনি শুরু থেকেই দুর্নীতিগ্রস্ত। এবার সেটা পরের কথা, কিন্তু সোমনাথ দাসের যে জায়গাগুলো যদি আপনি আমায় বলতে দেন, আমি বলবো যে প্রথম থেকে যে এইচওডি মগ তৈরির পর প্রফেসর স্বরাজ হালদার, শোভন দাস, তারপরে সোমনাথ দাস, তার যে স্বপ্ন, এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন, যে ওখানে একটা পয়জন ইনফরমেশন সেন্টার করো, যে মানুষ, সাধারণ মানুষকে আমি সেবা দিতে চাই। মুখ্যমন্ত্রী বলেছেন, ওনাকে সম্বর্ধনা দিয়েছেন, যে সাপে কেটে প্রচুর গরিব মানুষ মারা যাচ্ছে, বিষে পয়জন খেয়ে মারা যাচ্ছে, বা এরকম হচ্ছে যে মার্ডার কেস, তার স্টমাকে হয়তো পয়জন থাকছে, কিন্তু তার বিচার ল্যাবরেটরি, আমাদের যে বেলগেছিয়ার যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসতে 6 মাস সময় লাগে, ততদিনে অ্যাকিউজ বেল পেয়ে যাচ্ছে, ভিকটিম সাফার হয়ে যাচ্ছে। তো স্যার বলেছিলেন আমি 48 ঘন্টার মধ্যে মিনি প্যাথোলজি আমি একটা বানাবো, মিনি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, যেখানে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবো, ডিএম টক্সিকোলজি খুলবো ওখানে, যেখানে ট্রেনিং হবে, পিজিটি,
হ্যাঁ, ওয়ার্ড থাকবে একটা। তো এরম একটা স্বপ্ন, কিন্তু তাকে বাস্তবায়িত করতে দিলেন না। প্রফেসর সোমনাথ দাস তাকে সরিয়ে দিলেন। এখন ওই পিআইসির ইনচার্জ হিসেবে যিনি ছিলেন প্রফেসর সোমনাথ দাস, সেই প্রাইজ পোস্টিং এখন ইনচার্জ হচ্ছে অপূর্ব বিশ্বাস, তাকে দিয়ে পোস্টমর্টম করিয়েছেন। এবার আপনি বুঝে নিন কি হতে পারে, কি হয়েছে। যাই হোক, তার মধ্যে যতদূর মানে নামটার সঙ্গে সমস্ত রহস্য জড়িয়ে রয়েছে, যে ময়না তদন্ত সঠিকভাবে হয়েছে কিনা সেটাও একেবারে ক্লিয়ারলি সামনে আসছে না। তবে সাধারণত জানেন তো, পোস্টমর্টমে আমি যতদূর দেখেছি অটোপসি সার্জনরা এই যে দুটো জিনিস একটু অত্যাধিক হয়ে যাচ্ছে, যেমন বডি পাচার, এরম হয় না মর্গ থেকে, এটা হয় না। আর অটোপসি সার্জনরা সাধারণত এগুলো করে না। তবে হ্যাঁ, অনেক কিছু ইচ্ছা করলে লুকিয়ে যেতে পারে, তার ভিসেরা, তার অনেক কিছু। পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম যখন করে টোটালটাই ভিডিওগ্রাফি করে এবং সবটাই ভিডিওগ্রাফির মধ্যে রয়েছে, এবং তারপরে স্কট করে তার মেয়েটির বাড়িতে তার মৃতদেহ পৌঁছে দেওয়া হয় এবং তারপরে তারা সেটাকে সৎকার করে। অর্থাৎ এর সাথে না, কে করেছে সৎকার? কারা করেছে? পরিবারের লোক করেছে, পরিবারের লোক করেছে, পুলিশ করেনি। পরিবারকে বডি পৌঁছে দিয়েছে, পরিবার সৎকার করেছে, সেখানে পুলিশের লোক করেনি। এই ধরনের পুলিশের লোক থাকবে, পুলিশের লোক থাকবে, তো সেখানে পুলিশের লোক থাকবে, কিন্তু পরিবারের লোককে হ্যান্ডওভার করেছে। নির্মলবাবু পুলিশের লোক, মহাঝামেলা। নির্মলবাবু পুড়িয়েছেন বডিটাকে, উনি ওখানে উপস্থিত থাকলো, বাড়ির লোককে হ্যান্ডওভার করে দিয়েছে, বাড়ির লোককে বডি পৌঁছে দিয়েছে বাড়িতে, তারপরে তারা হ্যান্ডওভার নিয়েছে, তারপরে তারা বডি সৎকার করেছে। এখানকার নির্মলবাবু কে? তিনি সেখানে থাকতে পারেন বা তার কোনো প্রোটোকল অনুযায়ী হতে পারে, কিন্তু বডিটা যারা পুড়িয়েছেন, যারা জ্বালিয়েছেন, তারা পরিবারের লোক, তার বাবা মায়ের হাতে হ্যান্ডওভার করা হয়েছে। এখানে পুলিশের সাথে বারবার বিজেপি বলে যে পুলিশ বডি পুড়িয়ে দিয়েছে, তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রমাণ লোপাটের জন্য। এই যে মিথ্যা কথাগুলো বলার একটা লিমিট থাকে। আরে কে করেছে বডিটা জানেন না আপনি? না, দাঁড়ান, এখানে সিরিয়াল নাম্বার, আরে বডিটাকে হ্যান্ডওভার করা হয়েছে জানেন কি আপনি? আরে বডি পুলিশের তরফ থেকে স্কট করে তার বাড়িতে পাঠানো হয়েছে, তাহলে পুলিশ কিভাবে জ্বালাবে? রাজুবাবু, ইনফরমেশনগুলো ক্লিয়ার হওয়া দরকার। না, একদমই তাই। না, এখানে বডি স্কিপ করে কেন হলো? কোন সিরিয়ালি কেন হলো? সেটা কি করে হলো? শ্মশানের ব্যাপার। কেন বলছে তাড়াহুড়ো জ্বালিয়েছে তার বাড়ির লোক, বডিটাকে জ্বালিয়েছে, কেন বললো তাড়াতাড়ি করুন? আফটার পোস্টমর্টেম তার বাড়িতে পাঠানো হয়েছে এবং পুলিশ দিয়ে স্কট করে বডি পাঠানো হয়েছে। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা তাড়াতাড়ি জ্বালাবে না পরে জ্বালাবে, তাদের ব্যাপার। এখানে কি করবে? এখানে হচ্ছে দেখুন, এখানে আর একটা বিষয় আছে। এখানে আগামীকাল ওরা একটা ঘেরাও করছে। কি ঘেরাও করছে? না, নবান্ন ঘেরাও করছে, বলছে আমরা বিচার চাই। যদি বিচার চায় তাহলে সিবিআই দপ্তর ঘেরাও করুক। কেন সিবিআই দপ্তর ঘেরাও করবে না? না, সিবিআই যে লোকটা ছাত্র নেতা, যারা ছাত্র যে ডাক দিয়েছে শুভঙ্কর, এই শুভঙ্করের বিরুদ্ধে চিৎকার করে কিছু হয় না। সকালের একটা ছোট্ট বিষয় বলে রাখি, যে অপূর্ব বিশ্বাসকে নিয়ে কথা হচ্ছে না, সেই অপূর্ব বিশ্বাসের একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। সেটা হচ্ছে যে অপূর্ব বিশ্বাসকে নিয়ে কথা হচ্ছে, সেই অপূর্ব বিশ্বাসকে নিয়ে আগেও কলকাতা পুলিশের সঙ্গে একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল, সেটা রীতিমতো ক্লিন চিট দিয়েছিল এই অপূর্ব বিশ্বাস। যে অপূর্ব বিশ্বাস আজকে এই পোস্টমর্টমের মধ্যে আছেন জড়িত। এবং আরেকটা কথা বলে দিই, এই যে সুশান্ত মল্লিক, যিনি এই পুরো মর্গের জিনিসটা নিয়ে, আরে দাঁড়ান না আপনি, যে সন্তোষ মল্লিক, আমি অভয়ের আত্মার শান্তি কামনা করে একটা কথা বলছি। আমাদের 48টা চেম্বার, এই 48টা চেম্বার মানে 48টা ওখানে ডিসিস্টেড বডি থাকা যেতে পারে। 4 ডিগ্রি টেম্পারেচার, ওজন মেশিন আছে, এবং সেদিন ওখানে কিন্তু প্রিজার্ভ করা যেত। ডেফিনেটলি। কোন জায়গায় গলদ রয়েছে সেটা কিন্তু একটার পর একটা তথ্য যখন সামনে আসছে ততই আরো স্পেসিফিক হচ্ছে, ততই আরো স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এই আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে। যে তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখবো,
দেখুন, গতকালই আমরা দেখেছি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের হাতে, যেখানে টেন্ডার নিয়ে যে অভিযোগটা সামনে আসলো, টেন্ডারে দুর্নীতি হচ্ছে, সেই ভুয়ো টেন্ডারের কাগজ এবং ভুয়ো বিল কিন্তু এই মুহূর্তে সিবিআই এর হাতে এসে পৌঁছেছে। গতকাল সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রায় 8:45 নাগাদ সকাল সকাল সিবিআই আধিকারিকরা 5 থেকে 6 জন তারা সেখানে পৌঁছে যান। এমনকি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারাও সেখানে উপস্থিত ছিলেন। লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেই বিপ্লব সিংহের কথা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, সেই বিপ্লব সিংহ তিনি কিন্তু একজন শিল্পী ছিলেন, তিনি ছবি আঁকতেন, কিন্তু তারপর মাত্র 5 বছরের সময় হয়েছে। এই 5 বছর ধরে তিনি এইরকমভাবেই মেডিকেলের সামগ্রী অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম তারা সরবরাহ করতেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, এবং যখন থেকে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা হয় ঠিক সেই মুহূর্ত থেকেই তার এই ব্যবসায় রমরমা। সমস্ত কাগজ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত আরো একাধিক তথ্য, একাধিক ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আরো চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো। তবে এখন সময় আরো একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এক্ষুনি।